আসসালামু আলাইকুম। সকলে কেমন আছো? আশা করি সকলে ভালো আছো। আজকে আমি এইচএসসি অ্যাকাউন্টিং ফার্স্ট পেপারে হিসাব বিজ্ঞান পরিচিতির ২য় নম্বর পার্ট নিয়ে হাজির হয়েছি। আজকে আমরা এই ক্লাসে মূলত ঘটনা এবং ঘটনা থেকে লেনদেন কীভাবে চিহ্নিত করব সেই জিনিসটা আজকে আমরা এই ক্লাসে জানতে পারবো। মূলত হচ্ছে ঘটনা কি এবং লেনদেন কি, এবং ঘটনা কত প্রকার এবং ঘটনা থেকে কিভাবে লেনদেনের উৎপত্তি হয়েছে সবকিছু আজকে এই সংক্ষিপ্ত একটি ভিডিওতে আলোচনা করব। তাহলে চলো ক্লাসে শুরু করি। আমরা সকলে জানি, আমরা সকলে একটা কথা ক্লাস 9-10 থেকে শুনে এসেছি, সকল প্রকার ঘটনা লেনদেন, কিন্তু সকল ঘটনা লেনদেন নয়। এই ধরনের একটা কথা আমরা ক্লাস 9-10-এও শিখেছি। বাট এখন তোমার এইচএসসি লেভেলে এসে জিনিসটা মাথায় রাখবা, ঠিক আছে, কিন্তু বাট একটা জিনিস তোমাকে জানতে হবে, সেটা হচ্ছে ঘটনাটা মেইনলি তোমাকে কি সেটা জানতে হবে। কারণ হচ্ছে এমসিকিউর জন্য ক নাম্বার এবং ক নাম্বার পার্টটা মোস্ট ইম্পর্টেন্ট ছিল। আমি আজকে দ্বিতীয় নাম্বার পার্ট আলোচনা করছি, এটা সিকিউর ক্ষেত্রে তোমার অনেক বেশি হেল্পফুল হবে। তো সেক্ষেত্রে ঘটনা এবং লেনদেন কিভাবে কি সেটা অবশ্যই তোমাকে জানতে হবে। তাহলে চলো আমরা জেনে আসি। ঘটনা হচ্ছে যে সকল কর্মকাণ্ডের সাথে অর্থ সম্পৃক্ত রয়েছে, কেবলমাত্র ওই সকল কর্মকাণ্ডকে ঘটনা হিসেবে ধরা হয়। মানে হচ্ছে যে কর্মকাণ্ড মানে যে কাজের সাথে তোমার অর্থের সম্পর্ক রয়েছে ওই কাজটাকেই মূলত ঘটনা হিসেবে ধরা হয়। বলতে পারো যে এখানে অনেক কিছু ঘটনা রয়েছে, যেমন তোমার বন্ধুর সাথে দেখা হয়েছে, তুমি বলছো ভাই দোস্ত তুই কই যাস, আমার একটা কাজ আছে আমি যাচ্ছি, এটা হচ্ছে ঘটনা। বাট এটা কিন্তু অর্থের সাথে সম্পৃক্ত নয়। যে ঘটনাটা অর্থের সাথে সম্পৃক্ত এবং এই 3টে স্টেপ ফলো করে সেটাকে লেনদেন আমরা কাউন্ট করব। এই 3টে স্টেপ ফলো করলে আমরা সেখানে কাউন্ট করব, লেনদেনে কাউন্ট করব। কিন্তু ঘটনা হওয়ার জন্য তোমাকে অর্থের হতে হবে। যদি অর্থের না হয় সেটা ঘটনাই হবে না। হিসাব বিজ্ঞানের দৃষ্টিকোণ থেকে সেটা ঘটনা হবে না। ঘটনা কর্মকাণ্ড কিন্তু ঘটনা বলে, বাট এটা হিসাব বিজ্ঞানের দৃষ্টিকোণ থেকে এই যে সকল কর্মকাণ্ডের সাথে অর্থ সম্পৃক্ত রয়েছে কেবলমাত্র ওই সকল কর্মকাণ্ডকে ঘটনা হিসেবে ধরা হয়। ঠিক আছে, মানে এটা হচ্ছে হিসাব বিজ্ঞানের দৃষ্টিকোণ থেকে। ঠিক আছে, এরপরে আমরা একটা উদাহরণ দেখি। 20,000 টাকার পণ্য বিক্রয়। 20,000 টাকার পণ্য বিক্রয়, এটা কি লেনদেন? নাকি লেনদেন নয়? এটা অবশ্যই লেনদেন। 20,000 টাকার পণ্য কিনবে বলে প্রত্যাশা দিল, এই দুটার ভিতর ডিফারেন্স কি? এটা কিনে ফেলেছে, এটা এখনো কিনে নাই, মানে এটা ধারে বা কিনবে, এ ধরনের বোঝাচ্ছে। দেখো ঘটনা কাকে বলে বুঝতে পেরেছো আশা করি। উদাহরণ থেকে আশা করি আরও ভালো ক্লিয়ারভাবে বুঝতে পেরেছো। কারণ এই ঘটনাকে দুটি ভাগে বিভক্ত করা হয়েছে, একটা হচ্ছে আর্থিক ঘটনা, একটা হচ্ছে অনার্থিক ঘটনা। তা আর্থিক আর অনার্থিক ঘটনা তোমরা শুনেই বুঝতে পারছো যে অর্থের সাথে সম্পর্কযুক্ত ঘটনাকে আর্থিক ঘটনা বলে। তারপর হচ্ছে অনার্থিক ঘটনা হচ্ছে যে সকল ঘটনা অর্থের সাথে সম্পৃক্ত নেই, যে ঘটনাগুলো অর্থের সাথে কোনো সম্পর্ক নেই সেগুলোকে অনার্থিক ঘটনা বলে। এখন যদি বলা হয় আর্থিক ঘটনা কি অনার্থিক ঘটনা কি, একটা উদাহরণের মাধ্যমে বুঝিয়ে দাও। যে আমি এখানে 20,000 টাকার পণ্য বিক্রয় লিখেছি সেটা হচ্ছে আর্থিক ঘটনা, সেটা কি আর্থিক ঘটনা। অনার্থিক ঘটনা হচ্ছে যে সকল ঘটনা অর্থের সাথে সম্পৃক্ত নয়। 20,000 টাকার পণ্য কিনবে বলেছে কিন্তু এখনো কিনে নাই, সেটা কিন্তু ঘটনা। ঠিক আছে, সেটাও অনার্থিক ঘটনা। বুঝতে পেরেছ? এখন যদি এখানে বলা হতো যে 5,000 টাকা দিয়ে একটি ছোট টেবিল ক্রয় করা হলো, সেটা কি ঘটনা? সেটা অবশ্যই আর্থিক ঘটনা। লেনদেন হবে পরে। আগে তোমাকে ঘটনা, এটা কি ঘটনা নাকি লেনদেন, সেটা ঘটনা থেকে যেহেতু লেনদেন উৎপত্তি হয়েছে তোমাকে আগে চিহ্নিত করতে হবে সেটা কোন ধরনের ঘটনা, সেটা কি আর্থিক ঘটনা নাকি অনার্থিক ঘটনা। যদি আর্থিক ঘটনা হয় সেটা আমরা কাউন্ট করব, অনার্থিক ঘটনা হলে আমরা কাউন্ট করব না। আর্থিক ঘটনা হচ্ছে অর্থ সম্পর্কযুক্ত ঘটনা, কর্মকাণ্ডকে বা ঘটনাকে আর্থিক ঘটনা বলে। ঠিক আছে, এই ঘটনার কনসেপ্ট থেকে তোমাকে কি জানতে হবে? এই জিনিসটা হচ্ছে খুবই সহজ একটা জিনিস। যদি তোমরা জাস্ট একটা জিনিস মাথায় রাখবা, ঘটনা কি, ঘটনার উদাহরণ এবং আর্থিক অনার্থিক ঘটনা। মানে এখানে যে লেখাগুলো দেখতে পাচ্ছ জাস্ট এইগুলো একটু ভালো করে পড়ে নিলেই তুমি আশা করছি এই ঘটনা থেকে জিনিসটা ক্লিয়ারলি বুঝতে পারবা। তাহলে চলো আমরা
লেনদেন সম্পর্কে কিছু জেনে আসি। লেনদেন সম্পর্কে অনেক কিছু বলা হয়েছে, বাট যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট সেগুলো আজকে আমি আলোচনা করব। লেনদেন কাকে বলে? কোনো প্রতিষ্ঠানের আর্থিক অবস্থা পরিবর্তন ঘটলে ওই সমস্ত ঘটনা বা আদান প্রদানকে লেনদেন বলা হয়। অর্থের পরিমাপযোগ্য হিসাবকে লেনদেন হিসাবে চিহ্নিত করা হয় বা লেনদেন বলা হয়। এবং লেনদেনের বৈশিষ্ট্য তিনটা, এটা সকলেই জানো। এই তিনটে বৈশিষ্ট্য থাকলে সেটা লেনদেন হবে, এই তিনটা একটাও কম হলে সেটা লেনদেন হবে না। বিনিময়ের মাধ্যম থাকতে হবে দুটি পক্ষ বা একাধিক পক্ষ, মানে দুইটির অধিক থাকতে হবে। থাকতেও পারে না, অনেক সময় সেক্ষেত্রে একাধিক লিখেছি, কিন্তু দুইটা কমপক্ষে দুইটা থাকতে হবে। অর্থের পরিমাপযোগ্য, যখন একটি এন্ট্রি পড়ে যখন এই তিনটা জিনিস তুমি ওই এন্ট্রির ভিতর খুঁজে পাবা, তখন সেটা হচ্ছে লেনদেন হবে। যদি তিনটা জিনিস থেকে যে কোনো একটা কম থাকে সেটা লেনদেন হবে না, সেটা ঘটনায় সীমাবদ্ধ থাকবে। ঠিক আছে? এবং এই লেনদেনকে 5টি বিভাগে শ্রেণী বিভাগ রয়েছে, 5টি খাতে এগুলাকে ভাগ করা হয়েছে। আমি যদি তোমাকে প্রথম নম্বরের স্টেপটা তোমাকে যদি বলি, সেটা হচ্ছে অর্থ আদান প্রদানের ভিত্তিতে লেনদেন 3 প্রকার: নগদ লেনদেন, অনগদ লেনদেন, ধারে লেনদেন। কি বলছি? অর্থ আদান প্রদানের ভিত্তিতে লেনদেন 3 প্রকার। এটা হচ্ছে নগদ লেনদেন, এটা হচ্ছে অনগদ লেনদেন, হ্যাঁ, এবং হচ্ছে ধারে লেনদেন। এই তিনটা হচ্ছে তোমার অর্থ আদান প্রদানের ভিত্তিতে। প্রতিষ্ঠানের দৃষ্টিকোণ থেকে তোমার দুই ধরনের লেনদেন হয়ে থাকে। প্রতিষ্ঠানের দৃষ্টিকোণ থেকে একটা প্রতিষ্ঠানের ভিতরে লেনদেন, একটা প্রতিষ্ঠানের বাইরে লেনদেন, মানে একটা আন্তঃলেনদেন, একটা বহি লেনদেন। এরপরে আমরা যদি পড়ি, সেটা হচ্ছে উদ্দেশ্য ভিত্তিক লেনদেন। উদ্দেশ্য ভিত্তিক লেনদেন কোনগুলা? ব্যক্তিগত লেনদেন, কারবারি লেনদেন, অকারবারি লেনদেন, এগুলো হচ্ছে উদ্দেশ্য ভিত্তিক। তোমার এমসিকিউতে আসতে পারে নিচের কোন লেনদেনগুলো উদ্দেশ্য ভিত্তিক বা লেনদেন, বা প্রতিষ্ঠানের দৃষ্টিকোণ থেকে কোনগুলো, সেগুলো চিহ্নিত করো বা এমসিকিউতে বলতে পারে, বুঝছো? সেজন্য এই জিনিসগুলো খুবই ইম্পর্টেন্ট, সেগুলো জেনে রাখা ভালো। 4 নাম্বার হচ্ছে উপযোগিতার ভিত্তিতে লেনদেন। উপযোগিতার ভিত্তিতে লেনদেন 2 প্রকার, একটা হচ্ছে মূলধন জাতীয় লেনদেন, একটা হচ্ছে মুনাফা জাতীয় লেনদেন। মূলধন জাতীয় লেনদেন একটা হচ্ছে মুনাফা জাতীয় লেনদেন। এবং 5 নাম্বার হচ্ছে দৃশ্যমানতার ভিত্তিতে লেনদেন 2 প্রকার, একটা হচ্ছে দৃশ্যমান লেনদেন, এটা হচ্ছে অদৃশ্যমান লেনদেন। ঠিক আছে? এই 5টা ভিত্তিতে লেনদেনের যে 5টা শ্রেণী বিভাগ রয়েছে, এই 5টা শ্রেণী বিভাগ তোমরা অবশ্যই ভালো করে দেখে নিবা। ঠিক আছে? প্রত্যেকটা দৃশ্যমান লেনদেন কাকে বলে, অদৃশ্যমান লেনদেন কাকে বলে, হ্যাঁ, মূলধন জাতীয় লেনদেন কাকে বলে, মুনাফা জাতীয় লেনদেন কাকে বলে। মূলধন জাতীয় লেনদেন হচ্ছে দীর্ঘমেয়াদী লেনদেনগুলোকে মূলধন জাতীয় লেনদেন বলা হয়। এই ধরনের শর্টকাট তোমরা দেখে নিও ভালো করে বই থেকে। ঠিক আছে? আজকে আমি তোমাকে আলোচনা করার মেইন বিষয় হচ্ছে এই লেনদেন থেকে তোমাকে কি জানতে হবে, লেনদেন কাকে বলে, লেনদেনের বৈশিষ্ট্য এবং লেনদেনের শ্রেণী বিভাগ। এই 3টা জিনিস যখন জানবা, তোমার লেনদেন সম্পর্কে এমসিকিউগুলো তুমি সহজেই ক্লিয়ার করতে পারবা। আশা করি আমার কথাটা তুমি ক্লিয়ারলি বুঝতে পেরেছো। তো চলো আমরা ফার্স্টে যে কথাটা বলেছিলাম, প্রত্যেক ঘটনা লেনদেন নয়, বা আমরা এভাবেও শুনেছি সকল লেনদেন ঘটনা, কিন্তু সকল ঘটনা লেনদেন নয়। এই জিনিসটা যখন তুমি একটা এন্ট্রির উপর অ্যাপ্লাই করবা, তখন এই জিনিসটা তোমার একদম সহজ হয়ে যাবে। যখন তোমাকে বলা হবে নগদে পণ্য ক্রয়, নগদে পণ্য 2000 টাকা, নগদে পণ্য ক্রয় করা হলো 2000 টাকা। এখন এটা কি লেনদেন নাকি ঘটনা? এটা তো ঘটনাই। ঘটনা থেকে কি লেনদেন হয়েছে? নগদে পণ্য ক্রয় করা হলো 2000 টাকা। এখন তোমাকে যে আমি বলছি 3টা বৈশিষ্ট্য রয়েছে, 1, 2, 3, যে 3টা বৈশিষ্ট্যর কথা বলেছি, এই 3টা বৈশিষ্ট্য এখানে আছে কিনা সেটা তোমাকে খুঁজে বের করতে হবে। আমি প্রথমে বলেছি বিনিময় মাধ্যম। নগদে পণ্য ক্রয় করার ফলে নগদ টাকা দিছ, পণ্য নিয়ে আসছো তুমি, এখানে 2টা পক্ষ রয়েছে। ঠিক আছে? বিনিময় মাধ্যম থাকতে হবে। বিনিময় মাধ্যম হচ্ছে কি? বিনিময় মাধ্যম 2টা পক্ষ রয়েছে, তোমার বিনিময় মাধ্যমও রয়েছে। টাকা বা অর্থের পরিমাপযোগ্য 2000 টাকা। ঠিক আছে? আশা করছি তুমি বুঝতে পেরেছো যে নগদে পণ্য ক্রয় করার ফলে এই 3টে সত্ত্বই তোমাকে বা বৈশিষ্ট্য মেনটেন করছে, এটা লেনদেন।
কারণ ওই লেনদেন থেকে তুমি সাধারণ জাবেদা কীভাবে কনভার্ট করবা, ঠিক আছে? এই জিনিসটা যখন তুমি ঘটনা থেকে লেনদেন চিহ্নিত করছো, এখন লেনদেন থেকে সাধারণ জাবেদা যখন কনভার্ট করে ফেলবা, তখন তোমার বইয়ের যে কোনো উদ্দীপক থেকে তুমি সাধারণ জাবেদা এন্ট্রিগুলো থেকে সাধারণ জাবেদা নির্ণয় করতে পারবা। এখন যদি বলা হয়, আমি তোমাকে একটা জিনিস বলে দিচ্ছি, শুধু নগদানের ক্ষেত্রে নগদান হিসাবের ক্ষেত্রে আসলে ডেবিট হবে। আমি যদি ক্লিয়ার করে তোমাকে যদি বলি, আসলে যদি চলে গেলে ক্রেডিট হবে। এই জিনিস দুটো অবশ্য মাথায় রাখবা। এখানে দেখতে পাচ্ছ নগদে পণ্য ক্রয় করার ফলে তোমার নগদ টাকা চলে গেছে। তো তোমার যেহেতু দুইটা হিসাব, এখানে ক্রয় হিসাব আছে, নগদান হিসাব আছে। এখন কনফিউজে পড়ে গেছো কোনটা ডেবিট হবে কোনটা ক্রেডিট হবে, ঠিক আছে? নগদে পণ্য ক্রয় করা হলো 2000 টাকা। যেহেতু নগদে পণ্য ক্রয় করার ফলে তোমার কাছ থেকে টাকা চলে গেছে, চলে গেলে নগদান হিসাব ক্রেডিট। আমরা সকলে কি বলছি? নগদ টাকা চলে গেলে নগদান হিসাব কি বলছি? ক্রেডিট। কি বাকি আছে? ক্রয় হিসাব। তো ক্রয় হিসাব ডেবিট, ঠিক আছে? 2000 টাকা। বুঝতে পেরেছ? এইভাবে তুমি মূলত শর্টকাটে সাধারণ জাবেদা নির্ণয় করতে পারবা। আশা করছি আমি তোমাকে ঘটনা এবং লেনদেন সম্পর্কে ভালো একটা ধারণা দিতে পেরেছি, ঠিক আছে? এবং এই অধ্যায়ের কিছু তোমাকে অধ্যায়ভিত্তিক জ্ঞানমূলক রয়েছে, সেগুলো এমসিকিউর ক্ষেত্রে খুব তোমাকে সাহায্য করবে। যে বিষয়গুলো আলোচনা করেছি, লেনদেন, ঘটনা, সব কিছু মিলিয়ে তুমি ভালো একটা প্রস্তুতি নিতে পারবা উদ্দীপক সম্পর্কে। মানে উদ্দীপকে কীভাবে প্রশ্নগুলো এন্ট্রিগুলো থাকবে, এই জিনিসগুলো যখন তুমি পড়বা তখন আসলে আশা করছি সব কিছু ক্লিয়ার হয়ে যাবে। তো পরবর্তী একটি ভিডিওতে আমি এই অধ্যায়ের মানে হিসাব বিজ্ঞান পরিচিতি, এই অধ্যায়ের হিসাব সমীকরণ যে টপিকটা রয়েছে, এই হিসাব সমীকরণ সম্পর্কে একটা ভিডিও আপলোড করবে এবং আশা করছি ভিডিওটা সবাই দেখবে। তো আজকে পর্যন্ত ভালো থেকো, সুস্থ থাকো। পরবর্তী ভিডিও দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ।